ওয়ালাইকুম সালাম। নাজমুল সাকিব, তোমাদের তো পরীক্ষা হয়, দেখো এরা পরীক্ষার্থীরাও ক্লাস করতেছে, তাহলে কেমন করে হবে? ফারিয়া তানা, এও কিন্তু পরীক্ষার্থী। এ তো বৃত্ত লাগবে না। ওকে ফোন দে রে ভাই। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম সালাম। বলছি। জি, আমি একটু এই যে অনলাইন ক্লাসে ঢুকেছি এখন, যে একটু কথা বলতে পারবো না, পরে কথা বলবো না। আমি 1 ঘন্টা পর ক্লাস শেষ হবে আমার। বলেন। আচ্ছা, না, মেন ক্লাসটা 11 তারিখ থেকে শুরু হবে আঙ্কেল। হ্যাঁ, সমস্যা নাই। কালকে থেকে ওরিয়েন্টেশন হবে, তারপরে 11 তারিখ থেকে হবে। হ্যাঁ, সমস্যা নেই। জি জি জি, আসসালামু আলাইকুম। তুমি এবার একবার শেয়ার হয়ে এসছো নাকি? হ্যাঁ, সকালে ঘুরে যেতে হলো। গতদিন কি শিখেছিলাম? দুটা বৃত্তের সমীকরণ শিখেছিলাম নাকি? মানে গত ক্লাসে শিখেছিলাম দুইটা বৃত্তের সমীকরণ। সেটা হচ্ছে যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু এ স্কোয়ার। এই বৃত্তের কেন্দ্র কোথায় ছিল? কেন্দ্র ছিল এইচ কে আর ব্যাসার্ধ এ। আর এটা শিখেছিলাম এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। দুটা বৃত্তের সমীকরণ শিখেছিলাম, রাইট? অবশ্যই এই সমীকরণ থেকে সমীকরণটা নিয়ে এসেছিলাম। এটার কেন্দ্র ছিল এইচ কে এবং ব্যাসার্ধ ছিল এ, আর এর কেন্দ্র ছিল মাইনাস জি মাইনাস এফ নাকি? তাহলে এর কেন্দ্র ছিল হচ্ছে, আবার একটু আলোচনা করে দিচ্ছি, কেন্দ্র এইচ কে আর হচ্ছে ব্যাসার্ধ ছিল হচ্ছে স্মল এ। আর এই বৃত্তের কেন্দ্র ছিল মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ ছিল হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবং এই বৃত্তের অনেক কিছু বলেছিলাম আমি, যে এক্স অক্ষ থেকে কখন এক্স অক্ষকে ছেদ করবে, কখন এক্স অক্ষকে স্পর্শ করবে, কখন ছেদ বা স্পর্শ করবে না, বলা ছিল। জি স্কোয়ার ইকাল টু সি হলে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, জি স্কোয়ার গ্রেটার দেন সি হলে বৃত্তটি এক্স অক্ষকে দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করে, আর যদি জি স্কোয়ার লেস দেন সি হয় তাহলে বৃত্তটি এক্স অক্ষকে ছেদ বা স্পর্শ কোনোটাই করবে না, রাইট? এখানে আরেকটা তথ্য হচ্ছে, সি ইকাল টু যদি 0 হয় তাহলে এই বৃত্তটা মূল বিন্দুগামী। বৃত্তটা মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী। কনসেপ্টটা হচ্ছে যে মূল বিন্দু তো 0 0, রাইট? মূল বিন্দু হচ্ছে 0 0। তাহলে এই বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয়, অর্থাৎ 0 0 বিন্দু দিয়ে যায়, তাহলে 0 0 বিন্দুর সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে 0 0 দ্বারা যদি সিদ্ধ করো, এটা 0 এটা 0 এটা 0 এটা 0, তাহলে সি ইকাল টু 0 হবে, রাইট? তাহলে সি ইকাল টু 0 হওয়া মানে এই বৃত্তটা মূল বিন্দুগামী হওয়া, রাইট? তাহলে আমরা এটার বিভিন্ন তথ্যগুলো শিখেছি। তাহলে দুই ধরনের বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য দুই ধরনের ইকুয়েশন শিখেছি। এগুলো দিয়ে আমরা প্রবলেমে পরে যাব। আগে বৃত্তের বেসিক জিনিসগুলো আগে শেখাই নেব, তারপরে অঙ্ক করা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা করব হচ্ছে, যদি একটা বৃত্তের, এই যে মনে করো একটা বৃত্ত, এই বৃত্তের মনে করো ব্যাসের প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে, তাহলে এটা একটা ব্যাস, এ বি ব্যাস, ওকে? এ বি এটা হচ্ছে ব্যাস, এ বিটা হচ্ছে ব্যাস, ব্যাস এখানে হচ্ছে এ বি, ওকে? এই ব্যাসের প্রান্তদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া থাকবে, দ্যাট ইজ x1 y1, আর এখানকার স্থানাঙ্ক দিলাম হচ্ছে x2 y2, রাইট? তাহলে এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। দুইভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ বের করে,
তাহলে একটা প্রসেস, যে প্রসেসটা আমি তোমাদেরকে করে দেবো না, বাট তোমরা করতে পারো। এটা প্রসেস 1 নম্বর প্রসেস যদি আমি বলি, এই প্রসেস 1 এই বৃত্তের কেন্দ্র, রাইট? তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র মানে হচ্ছে এই দুটা বিন্দুর মধ্যবিন্দু, যেহেতু বেশের প্রান্ত বিন্দু দেওয়া আছে, তাহলে কেন্দ্র হচ্ছে এখানে যদি হয় সি বিন্দু, তাহলে x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2, এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র, রাইট? মধ্যবিন্দু, দুটা বিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দু আমরা বের করি গড় মান নিয়ে, ভুজের গড় মান আর কোটির গড় মান। এখন আমি যদি বলি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু কত? এখানে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে এটা ইকুয়াল টু হাফ অফ এবি। তো এবি এর মান তো বের করা যাবে, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে হাফ ইন্টু এবি মানে √ ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এইখান থেকে তোমাদের ব্যাসার্ধ বাড়াবে। তাহলে একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি জানা থাকে, তাহলে বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো 1 নম্বর সূত্রটা দিয়ে, অর্থাৎ x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, তাই কিনা? তাহলে এটা দিয়ে আমরা করতে পারবো। ওকে, তাহলে এটা প্রসেস 1। এবার প্রসেস 2, আমি অবশ্য এই প্রসেস 2 যেটার বেসিক আলোচনা করব সেটা দিয়ে আমি ফাইনালি অঙ্ক করব, এটা দিয়ে আমি করি না সাধারণত যদি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, রাইট? তাহলে ব্যাসের প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণ, তাহলে আমরা মূল মেথডটা আলোচনা করব এখানে। মূল মেথডটা হচ্ছে এরকম যে বৃত্তের উপরে একটা চলমান বিন্দু থাকবে, সেই চলমান বিন্দু সব সময় যে শর্ত মেনে চলবে সেটাই তার ইকুয়েশন, রাইট? তাহলে আমি এর উপরে স্থিত যে কোনো একটা চলমান বিন্দু নিচ্ছি পি অফ এক্স ওয়াই, রাইট? এই চলমান বিন্দু যেখানেই যাক না কেন, এ আর বি এর স্থানাঙ্ক তো চেঞ্জ হবে না, যেহেতু ব্যাসের প্রান্তবিন্দু ফিক্সড, তাহলে এর স্থানাঙ্ক আর বি এর স্থানাঙ্ক ফিক্সড, অর্থাৎ এরা নড়াচড়া করতে পারবে না, স্থির বিন্দু, রাইট? এবং এরা ব্যাস নির্দেশ করে। তাহলে পি বিন্দুটা যেখানেই যাক না কেন, পি বিন্দুটা তো বৃত্তের উপর দিয়ে যাবে। তাহলে বৃত্তের উপর দিয়ে যদি যায়, তোমরা শিখেছো 9-10-এ যে এবি যদি ব্যাস হয়, এই পি বিন্দুতে যদি আমরা এই পি এ আর পিবি যোগ করে দিই, এখানে যে কোণটা তৈরি হয় সেই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, রাইট? অর্ধবৃত্তস্থ কোণ পি বিন্দু যেখানেই যাক না কেন, এবি পি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, রাইট? তাহলে এখন বলো, তাহলে পি, তার মানে আমরা বলতে পারি এ পি বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এ পি বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, রাইট? তাহলে শর্ত এখানে লুকায়িত শর্ত ছিল, এটা কিন্তু প্রশ্নে প্রদত্ত শর্ত না। প্রশ্নে প্রদত্ত শর্তে ছিল যে একটা বৃত্তের ব্যাসের প্রান্তদ্বয় x1 y1 এবং x2 y2 হলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। যদি এই প্রশ্ন আসে, মূল নিয়মে যদি তোমাকে প্রমাণ করতে বলে, তাহলে এটা দিয়ে করতে হবে, রাইট? তাহলে তুমি এখানে যে হিডেন কন্ডিশনটা, সেটা হচ্ছে তুমি বৃত্তের উপরিস্থিত একটা চলমান বিন্দু নিবা পি অফ এক্স ওয়াই। এই চলমান বিন্দুটা সবসময় যে শর্তটা মেনে চলবে সেটা তার ইকুয়েশন। এটা ইকুয়েশন মানে কি, মানে বলে না যে লোকজন এই সমীকরণ মেনে চলছে বা তাদের মধ্যে হেভি সমীকরণ বিদ্যমান, মানে কি যে ওদের ভিতরে আজীবন যে সম্পর্কটা, ওই সম্পর্কটা যেন সবসময় একই শর্ত মেনে চলে, রাইট? তাহলে এপি বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে সব সময় পি বিন্দুটা যদি বৃত্তের উপরে চলে। পি বিন্দুটা যদি বৃত্তের উপরে না চলতো, তাহলে কি এপি বি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতো না। তার মানে কি, এটার অর্থই হচ্ছে পি এ আর পি বি পরস্পরের উপরে লম্ব, রাইট? পিবি এবং পি এ এবং পিবি পরস্পরের উপর লম্ব। তাহলে পি এ আর পিবি যদি পরস্পরের উপর লম্ব হয়, দুইটা সরলরেখা যদি পরস্পরের উপর লম্ব হয়, তাদের ঢালদের গুণফল হয় -1। এটা তোমরা 9-10-এও শিখেছো, অথবা আমি এখানে একটু দেখাই দিতে পারি, কারণ অনেকে 23 ব্যাচের স্টুডেন্টরাও ক্লাস করতেছে, ওদের তো এটা অনেক সময় নাও জানা থাকতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে এটা একটা সরলরেখাটা 1 নম্বর সরলরেখা মনে করো। এই সরলরেখাটার ঢালকে আমি বললাম M1। সরলরেখার ঢালের সংজ্ঞা শিখে এসছে ছেলেমেয়েরা, কিন্তু 23 ব্যাচেরা। ঢালের সংজ্ঞা হচ্ছে কোন একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। ধনাত্মক দিকটা কি, কোন একটা সরলরেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ডানের দিকটা হচ্ছে ধনাত্মক, বামের দিকটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় থিটা। এই কোণের ট্যানজেন্ট হচ্ছে M1, তাহলে M1 ইকুয়াল টু tan থিটা, রাইট? তাহলে M1 ইকুয়াল টু tan থিটা, অর্থাৎ 1 নম্বর সরলরেখার ঢাল হচ্ছে tan থিটা,
রাইট? এখন যদি আমি এই সরলরেখাটার উপরে একটা লম্ব সরলরেখা দিই, মনে করো এটা হচ্ছে একটা লম্ব সরলরেখা, রাইট? এই যে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বলো এটা 2 নম্বর সরলরেখা। এই 1 নম্বর আর 2 নম্বর সরলরেখা পরস্পরের কি উপরে কি লম্ব। এখন আমার প্রশ্ন, এই 2 নম্বর সরলরেখার ঢাল m2 যদি বের করতে চাও, তাহলে m2 এইটা ইকুয়াল টু, তাহলে এই যে সাদা সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, কি কোণ উৎপন্ন করে এখানে একটু বলো তো দেখি, সেটা কত? না এখানে খেয়াল করে দেখো, 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে tan অফ 90 ডিগ্রি প্লাস থিটা, রাইট? তাহলে tan অফ 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি আবার, এটা ইকুয়াল টু cot থিটা। সেকেন্ড কোয়াড্রেন্টে tanটা নেগেটিভ হয়, সুতরাং cotটাও হবে নেগেটিভ, রাইট? দিস ইকুয়াল টু মাইনাস 1/tan থিটা, রাইট? এই tan থিটা মানে আবার m1, তাহলে দিস ইকুয়াল টু 1/m1, তাহলে m2 ইকুয়াল টু মাইনাস 1/m1, অর্থাৎ m1 ইন্টু m2 এটা ইকুয়াল টু কত? মাইনাস 1। তার মানে দুইটা সরলরেখা যখন পরস্পরের উপর লম্ব হয় তাদের ঢালদের গুণফল -1 হয়, রাইট? তাহলে এখানে PA এবং PB পরস্পরের উপর লম্ব, যদি দুইটা সরলরেখা পরস্পরের উপর লম্ব হয় তাহলে তাদের ঢালদের গুণফল কি হবে? -1। তাহলে আমি এই চিত্রের জন্য সব সময় বলতে পারি MPA P এর ঢাল ইন্টু MPB PB এর ঢাল, দিস ইকুয়াল টু -1, রাইট? এখন দেখো PA সরলরেখার উপরে দুটা বিন্দু আছে, একটা P বিন্দু আর একটা A বিন্দু। দুটা বিন্দু সংযোগ রেখার ঢাল তাদের কোটিদ্বয়ের অন্তর, তাহলে P এবং A এর কোটিদ্বয়ের অন্তর y-y1 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর x-x1 ইন্টু PB এর ঢাল y-y2 এর কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর x-x2 ইকুয়াল টু -1, রাইট? PA এবং PB এর ঢালের গুণফল -1। ঢাল মানেই হচ্ছে যে দুটা বিন্দুগামী সরলরেখা দেখতে পাচ্ছ, ওই সরলরেখার উপরে যে কোনো দুটা বিন্দু থাকলে ঢাল বের করা যায় কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর থেকে, রাইট? সেক্ষেত্রে তাহলে এখানে কি দাঁড়াবে, এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে এখানে, তাহলে বাহ y-y1 ইন্টু y-y2 ইকুয়াল টু মাইনাস x-x1 ইন্টু x-x2। এই পাশে যদি পার করে নিয়ে আসি তাহলে x-x1 ইন্টু x-x2 প্লাস y-y1 ইন্টু y-y2 ইকুয়াল টু 0। তাহলে এইটা আরেকটা সূত্র তোমাদের আমলনামায় যোগ হয়ে গেল বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য, রাইট? যদি কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে 1 নম্বর ইকুয়েশন ব্যবহার করব, অর্থাৎ x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। ওই সূত্র ইউজ করব যদি আমাদের বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে h কে, আর কোন ক্রমে যদি ব্যাসার্ধটা আমরা বের করতে পারি তাহলে আমরা আদর্শ সমীকরণ ব্যবহার করে বৃত্তের সমীকরণ বের করব। আর যদি আমরা জিএফসি বের করতে পারি, অর্থাৎ 3টা কন্ডিশন অ্যাপ্লাই করে জিএফসি এর মান যদি বের করতে পারি তাহলে আমরা দ্বিতীয় ইকুয়েশন ব্যবহার করব, অর্থাৎ সাধারণ ইকুয়েশন ব্যবহার করব, রাইট? আর যদি আমরা কোনো উদ্দীপক পড়ে খুব সহজেই ব্যাসের প্রান্তদ্বয় বের করতে পারি তাহলে এই সমীকরণটা ব্যবহার করব। x মাইনাস প্রথম বিন্দুর ভুজ, x মাইনাস দ্বিতীয় বিন্দুর ভুজ প্লাস y মাইনাস প্রথম বিন্দুর কোটি ইন্টু y মাইনাস দ্বিতীয় বিন্দুর কোটি ইকুয়াল টু 0। তাহলে আমি যদি কোনো ক্রমে ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয় বের করতে পারি কোনো উপায়ে উদ্দীপক পড়ে, রাইট, সেক্ষেত্রে আমরা এই ট্যাবলেটটা মানে এই ডোজে থাকবে এইটা আর কি, সিরাপ এইটা, ঠিক আছে? তাহলে কয়টা সূত্র হলো বৃত্তের সমীকরণ নির্ণয়ের? 3টা। একটা আদর্শ সমীকরণ, একটা সাধারণ সমীকরণ, আর একটা হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ, রাইট? এই 3টা মেইনলি ব্যবহার করা হয়, আরো আছে কিছু জিনিসপত্র সেটা এখন বলছি, ওকে? এখন দেখো মনে করো এখানে একটা বৃত্তের সমীকরণ আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, ওকে, প্লাস মনে করো 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার একটা বৃত্তের সমীকরণ, রাইট? বৃত্তের সাধারণ সমীকরণ, ওকে? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে একটা সরল লেখা নিচ্ছি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে তো একটা c দিয়েছি তাই না, এখানে d দিলাম ধরে নাও, ওকে?
একটা বৃত্ত আর একটা সরল রেখা। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে, মনে করো তোমরা ছোটকালে শিখেছিলা এক্স প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0, এটা একটা সরল রেখা। আরেকটা দিলাম 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা আরেকটা সরল রেখা, দুইটা সরল রেখা, রাইট? তোমাদেরকে যদি বলা হয় এই দুটা সরল রেখা থেকে তুমি এক্স আর ওয়াই এর মান নির্ণয় করো না অনেক সময়। আচ্ছা, এই দুটা সমীকরণের এক্স ওয়াই নির্ণয় করা মানে এদের ছেদবিন্দুর এক্স ওয়াই নির্ণয় করা। যে এক্স ওয়াই প্রথম সমীকরণকেও সিদ্ধ করবে, যে এক্স ওয়াই দ্বিতীয় সমীকরণকেও সিদ্ধ করবে, সেটাই তো এক্স ওয়াই এর মান। এই দুটা সমীকরণ সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করা মানে এমন এক্স ওয়াই নির্ণয় করা যে এক্স ওয়াই প্রথম সমীকরণকেই সিদ্ধ করে, দ্বিতীয় সমীকরণকেও সিদ্ধ করে, রাইট? সেক্ষেত্রে তোমরা যেটা করো, এরকম করো, দেখো যে যখন তুমি ওয়াই এর মান বের করতে চাও, তাহলে দুটা সমীকরণ বিয়োগ করে এক্স এর মান বের করো, রাইট? অ্যাকচুয়ালি তোমরা যেটা চিন্তা করে, জানি না তোমরা এইভাবে করো কিনা, ফিলিংস নিয়ে করো কিনা, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে আসবে অ্যাকচুয়ালি মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে এক্স ইকুয়াল টু এখানে আসবে 1। এই যে এক্স ইকুয়াল টু 1 আসলো, এই এক্স ইকুয়াল টু 1 মানে কি জানো? এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। যে সমান্তরাল সরলরেখাটা কখনো এইদিকে যাবে না, যাবে এই ছেদবিন্দু দিয়ে। তাহলে এক্স ইকুয়াল টু 1 এটা হচ্ছে এই বিন্দুর ভুজ বোঝায়। মনে করো এটা মূল বিন্দু যদি হয়, তাহলে এক্স ইকুয়াল টু 1 মানে একটা সরলরেখা, রাইট? এক্স ইকুয়াল টু 1 পাইছো। আবার যখন তুমি ওয়াই এর মান বের করবা তুমি এখান থেকে, তখন ওয়াই ইকুয়াল টু মনে করো 2 পাইলা, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 মানে অ্যাকচুয়ালি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাবা, রাইট? অর্থাৎ আমি যে দুইটা মান পাচ্ছি এক্স আর ওয়াই এর মান, তারা কিন্তু দুইটা সরলরেখা, তাদের ছেদবিন্দুও ওটাই হতে হবে। এই দুটা সরলরেখার ওই সাধারণ যে বিন্দুটা, সেটা সেখানকার এক্স ওয়াই কিন্তু এইটা, রাইট? অ্যাকচুয়ালি এই দুটা সমীকরণ সমাধান করে এক্স আর ওয়াই এর যে দুটা মান পাও, এই দুটা মান কিন্তু অ্যাকচুয়ালি দুইটা সরলরেখা নির্দেশ করে, রাইট? তাহলে কি আমি বলতে পারি এই দুটা সরলরেখা বিয়োগ করলে যে সরলরেখা পাওয়া যায় সেটা তাদের ছেদবিন্দুগামী সরলরেখা, রাইট? আবার যখন ওয়াই এর মান বের করি তখন সেটাও তাদের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই দুটা সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখা নির্ণয় করতে যাও না কেন, প্রথম সরলরেখার সাথে যে কোনো ধ্রুবক গুণ করে, দ্বিতীয় সরলরেখার সাথে যে কোনো ধ্রুবক গুণ করে যদি যোগ করো, তৃতীয় আরেকটা সরলরেখা পাবা। মনে করো এর সাথে একটা 5 গুণ করলা, ওকে, এর সাথে একটা 7 গুণ করলা, গুণ করে যোগ করলে একটা নতুন সরলরেখা পাবা কিনা? এই নতুন সরলরেখার পরিচয়টা কি হবে? এই সরলরেখাটা হবে এই দুটা সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখা। সেই ছেদবিন্দুগামী সরলরেখা এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, বাট ছেদবিন্দুগামী, রাইট? এখন আসো, এই যে এটা একটা বৃত্ত, এটা হচ্ছে একটা সরলরেখা, রাইট? এই বৃত্তের সাথে তুমি ইচ্ছা মতো একটা ধ্রুবক গুণ করো, এই সরলরেখার সাথে ইচ্ছা মতো নতুন আরেকটা ধ্রুবক গুণ করো। নতুন গুণ করার পরে এদের মধ্যে যোগ বা বিয়োগ করে যে ইকুয়েশনটা পাবা, সেই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি? দেখো, আমি এটার সাথে যদি কে গুণ করি, ওকে, এই বৃত্তের সাথে, আর এটা k1 গুণ করলাম, এটার সাথে মনে করে k2 গুণ করলাম, গুণ করে তো এরকম ঘটনা পাবো। দিয়ে যদি এই দুটা সমীকরণ যোগ করে দিই, তাহলে k1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c প্লাস k2 ইন্টু ax প্লাস by প্লাস d ইকুয়াল টু 0, রাইট? এটা পাবা কিনা? আমি কি করেছি? যোগ করেছি, রাইট? অ্যাকচুয়ালি এটা কি নির্দেশ করে, এটা এখন তোমাকে আমি বলতে চাচ্ছি। আমি যদি k1 দ্বারা ভাগ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c প্লাস k2 বাই k1, এটাও কিন্তু একটা ধ্রুবক, ইন্টু এক্স প্লাস by প্লাস d ইকুয়াল টু 0, রাইট? এখন এই দুটা ধ্রুবকের অনুপাতকে যদি আমি কে দ্বারা রিপ্লেস করি, মনে করি এই দুটা ধ্রুবকের অনুপাতকে আমি আরেকটা ধ্রুবক সংখ্যা কে বলছি, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c প্লাস কে ইন্টু ওই সরলরেখা, দ্যাট ইজ এক্স প্লাস by প্লাস d ইকুয়াল টু 0। এই যে নতুন ইকুয়েশনটা পাইলাম, রাইট? এই ইকুয়েশনটা কি সরলরেখা? সরলরেখা হলে কি হয়? সরলরেখাতে সবসময় এক্স আর ওয়াই এর একঘাত বিদ্যমান। পুরা ইকুয়েশনটা খেয়াল করো তুমি, পুরা ইকুয়েশনটাতে এক্স আর ওয়াই এর দ্বিঘাত আছে কিনা?
এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ দ্বয় সমান কিনা, এই সমীকরণে কি এক্স ওয়াই সম্বলিত পদ আছে? সুতরাং এটা একটা বৃত্ত। এই বৃত্তটা আসলে কোন বৃত্তটাকে মেন করে? এটা তো আমি একটা বৃত্তের সমীকরণ দিয়েছিলাম, এটা তো একটা সরল রেখা দিয়েছিলাম। একটা বৃত্ত আর একটা সরল রেখা ব্যবহার করে নতুন যে বৃত্তটা লেখা যায় সেটা অ্যাকচুয়ালি ওই দুটা জিনিসের সাধারণ বিন্দুগামী বৃত্ত বোঝানো হয়। এখানে যেমন কি বলেছিলাম, দুটা সরল রেখা ব্যবহার করে, ওই দুটা সরল রেখা ব্যবহার করে নতুন যে সরল রেখাটা আমরা নির্ণয় করতেছি সেই সরল রেখাটা অ্যাকচুয়ালি কি, তাদের ছেদবিন্দুগামী সরল রেখা। আর এখানে একটা বৃত্ত আর একটা সরল রেখা ব্যবহার করে নতুন যে বৃত্তটা পাইছি সেই বৃত্তটা অ্যাকচুয়ালি তাদের কমন বিন্দুগামী বৃত্তের সমীকরণ। কমন তার মানে অ্যাকচুয়ালি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই কমন বিন্দুগামী বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা, এই যে এইটা। তার মানে একটা বৃত্ত এবং একটা সরল রেখার ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ হবে বৃত্ত প্লাস কে ইন্টু সরল রেখা ইকাল টু 0, অথবা সরল রেখা প্লাস কে ইন্টু বৃত্ত ইকাল টু 0। তবে আমি এটা বেশি করাই আর কি, এটাতে অঙ্ক সুবিধাজনক অবস্থানে থাকে। ঠিক আছে, তাহলে তোমরা লেখো চতুর্থ ইকুয়েশন বৃত্তের। হ্যাঁ, লেখা হচ্ছে বৃত্ত এবং সরল রেখার, বৃত্ত ও সরল রেখার, বৃত্ত ও সরল রেখার ছেদবিন্দুগামী, ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ, যে কোনো বৃত্তের সমীকরণ বৃত্ত প্লাস কে ইন্টু সরল রেখা। বৃত্ত বলতে কিন্তু গোটা বৃত্ত লিখতে বলছে না, বৃত্তের বাম পক্ষে বৃত্তীয় রাশিটা আর কি। ওকে, বৃত্ত প্লাস কে ইন্টু সরল রেখা ইকুয়াল টু 0। এটা মনের খাতায় স্মৃতির পাতায় লেখা রাখে। এটা চতুর্থ ইকুয়েশন বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য। যদি কখনো প্রয়োজন মনে হয় যে এইটা ব্যবহার করে আমরা অঙ্ক করতে সহজ হচ্ছে, কেন্দ্র ব্যাসার্ধ বের করার চাইতে এটা ব্যবহার করাটা সহজ হচ্ছে, তখন এটা ব্যবহার করব। অথবা জিএফসি বের করতে কঠিন মনে হচ্ছে, তখন এটা ব্যবহার করব। অথবা আমাদের ব্যাসের প্রান্তবিন্দু জানতে একটু বেশি সমস্যা হচ্ছে, তখন এটা ব্যবহার করব। যদি আমাদের এরকম থাকে বৃত্ত এবং সরল রেখার ছেদবিন্দুগামী একটা বৃত্ত বোঝাচ্ছে, তখন বৃত্ত প্লাস কে ইন্টু সরল রেখা ইকুয়াল টু 0। এই কে এর মান বের করার জন্য অন্য কোনো ক্লু দেওয়া থাকবে, রাইট? তাহলে কটা ইকুয়েশন হলো? তাহলে এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। তাহলে বৃত্ত এবং সরল রেখার ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ বৃত্ত প্লাস কে ইন্টু সরল রেখা ইকুয়াল টু 0। কে এর মানটা বের করা যাবে প্রশ্নে প্রদত্ত কোনো শর্ত থেকে, রাইট? আমি আগে ইকুয়েশনগুলো শেখাই নিচ্ছি কিন্তু। চতুর্থ ইকুয়েশন হলো, এবারে পঞ্চম ইকুয়েশন। দুটি বৃত্তের ছেদবিন্দুগামী, মনে করো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, রাইট? এটা হচ্ছে C1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে C2 ইকুয়াল টু 0। এদের ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ, অর্থাৎ এই যে ছেদবিন্দু, রাইট? এই ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ, এই বৃত্তটার সমীকরণ হবে ওই আগের মতোই। ওকে, যে প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0, রাইট? C1 প্লাস কে ইন্টু C2 ইকুয়াল টু 0। তাহলে লিখে রাখো, দুটি বৃত্তের ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য টোটাল আমরা 5টা ইকুয়েশন জানলাম, এবং এই 5টা ইকুয়েশন তোমরা আগে নোট করবা খাতায়। 1 নম্বর সূত্র, কেন্দ্র ব্যাসার্ধ জানা থাকলে যদি আমরা কোনো উদ্দীপক পড়ে কেন্দ্র ব্যাসার্ধ খুব সহজে বের করতে পারি, সেক্ষেত্রে আমরা x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, এই সূত্র ইউজ করব। যদি আমরা 3টা প্যারামিটার বের করতে পারি খুব সহজে, অর্থাৎ জিএফসি দিয়ে, সেক্ষেত্রে আমরা জেনারেল ইকুয়েশন ব্যবহার করব। ব্যাসের প্রান্তবিন্দু যদি আমরা খুব সহজে বের করতে পারি, তাহলে ওই x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0, এটা ইউজ করব। যদি কখনো প্রয়োজন হয় এইটা ব্যবহার করতে হচ্ছে, যে একটা বৃত্তের সমীকরণ আছে আর একটা সরল রেখা আছে, ছেদবিন্দুগামী যে কোনো বৃত্ত যাকে না অন্য কোনো শর্ত মেনটেন করে, তখন আমরা এই সমীকরণ ব্যবহার করব। কি ক্লিয়ার? তাহলে এই 5টা ইকুয়েশন ব্যবহার করে বৃত্তের সমীকরণ বের করা যায়। ওকে, আরো বেশ কিছু কথাবার্তা আছে আমার, হ্যাঁ, এগুলো আগে শেখাই নিব, তারপরে অঙ্ক করব। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য কয়টা ইকুয়েশন? 5টা। এগুলো আমার নামায় লিখতে হবে কিন্তু, ঠিক আছে? আর বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে তার কেন্দ্র ব্যাসার্ধ বের করা যায়। সেটা করার জন্য এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগদ্বয় আগে 1 বানাতে হয়, রাইট? ওকে, এবার আসুন,
মনে করো এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে তার কেন্দ্র জানা যায় এবং ব্যাসার্ধ জানা যায়, রাইট? এই বৃত্তের অভ্যন্তরে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে বৃত্তের অভ্যন্তরে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এবিসি সমবাহু ত্রিভুজ। বেসিকগুলো আগে তোমাকে শিখতে হবে। তো সমবাহু ত্রিভুজ এটা বলা আছে, রাইট? এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, ক্লিয়ার? তাহলে এই সমবাহু ত্রিভুজ এবং পরিবৃত্তের মধ্যে সম্পর্কটা কি? এখন আমি বলবো যে এই কোন একটা বৃত্তের অভ্যন্তরে যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে স্মল এ, আর এই বৃত্তের ব্যাসার্ধ সমীকরণ থেকে বের করা যায় ক্যাপিটাল আর। ওকে, এই ক্যাপিটাল আর এবং এর মধ্যে সম্পর্কটা কি হবে সেটা একটু দেখবো আমরা। ওকে, যেহেতু আমি এখানে 23-22 মিলিয়ে পড়াচ্ছি, সুতরাং 23-22 উভয় যেন বুঝতে পারে এটা দিয়ে করাই, রাইট? সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র যেটা, ভরকেন্দ্র যেটা, পরিকেন্দ্র সেইটা, ঠিক আছে? তার ভরকেন্দ্র, অন্তঃকেন্দ্র, লম্বকেন্দ্র, পরিকেন্দ্র সব একই সমবাহু ত্রিভুজের। ওকে, তাহলে এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র, এটাই পরিকেন্দ্র, এটাই লম্বকেন্দ্র, এটাই ভরকেন্দ্র, রাইট? তো এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অর্ধেক কোণ কত? তাহলে এইটুকু 30 ডিগ্রি, রাইট? 30 ডিগ্রি। এখান থেকে যদি আমরা এর উপরে লম্বটা নিই, ওকে, তাহলে এটা বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব সেই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, রাইট? তাহলে আমি কি বলতে পারি না যে এইটুকু হচ্ছে a/2, রাইট? তাহলে তোমরাই বলো এইটুকু হচ্ছে a/2, এইটুকু হচ্ছে ক্যাপিটাল আর, আর এইটুকু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। cos 30 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ হচ্ছে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর মানে ওই বৃত্তটার ব্যাসার্ধ, রাইট? এখন আমার প্রশ্ন, cos 30 ডিগ্রি মান কত? √3/2, দিস ইকুয়াল টু a/2 r, রাইট? এই 2 আর এই 2 কাটে, অতএব a ইকুয়াল টু √3r। এইটা মনের খাতায়, স্মৃতির পাতায় লিখে রাখতে হবে যে কোন একটা বৃত্তের অভ্যন্তরে যদি আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি তাহলে সেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ওই বৃত্তের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক এটা a ইকুয়াল টু √3r, a ইকুয়াল টু √3r। এটা মুখস্থ থাকবে না কখনো, কিন্তু এই চিত্রটা মনে রাখবা, মনের খাতায় সমবাহু ত্রিভুজ অঙ্কন করবা, কেন্দ্র এবং শীর্ষবিন্দু যোগ করে দেবা, সেটা তো ব্যাসার্ধ বৃত্তের নাকি, রাইট? তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে কোন একটা বৃত্তের সমীকরণ দিয়ে দেবো, মনে করো, রাইট? ওই বৃত্তের অভ্যন্তরে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করবো, দিয়ে বলবো ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, রাইট? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে বাহুর দৈর্ঘ্য লাগে। তাহলে বাহুর দৈর্ঘ্য আবার ওই বৃত্তের ব্যাসার্ধের √3 গুণ। তার বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে তার কেন্দ্র আর ব্যাসার্ধ বের করা যায়। তা ব্যাসার্ধ মানে ক্যাপিটাল আর জানা, ক্যাপিটাল আর যদি জানা থাকে তাহলে স্মল এ জানা থাকবে। স্মল এ মানে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তার ক্ষেত্রফল √3/4a², রাইট? তাহলে সেখান থেকে আমি জিনিসপত্রগুলো বের করতে পারবো। তাহলে আমি এখন একটা টাটকা যদি অঙ্ক দিই, একটা প্রবলেম দিই যে x² + y² - 4x - 6y, ওকে, তাহলে মোটামুটি মাইনাস দিলাম হচ্ছে তোমার 12, এইটা ইকুয়াল টু 0। আমি বললাম এই বৃত্তের অভ্যন্তরে, প্রশ্নটা লেখো, এই বৃত্তের অভ্যন্তরে সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট যে সমবাহু ত্রিভুজ অঙ্কন করা যায় সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, রাইট? তাহলে এই বৃত্তের অভ্যন্তরে সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট যে সমবাহু ত্রিভুজ অঙ্কন করা যায়, যে সমবাহু ত্রিভুজ গঠন করা যায় তার ক্ষেত্রফল, ওকে? তাহলে আমাকে বলো সমবাহু ত্রিভুজের
এমসিকিউ আসলে তুমি সরাসরি তো জানোই, রাইট? তুমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল a=√3/4 a স্কয়ার, এটা জানো কিনা? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এ মানে আবার √3r, সো দিস =√3/4 ইন্টু √3r এর উপর স্কয়ার মানে 3r স্কয়ার, দ্যাট ইজ 3√3/4 r স্কয়ার, ক্যাপিটাল R স্কয়ার, রাইট? ক্যাপিটাল R মানে কি? বৃত্তের ব্যাসার্ধ। তুমি যে বৃত্তের ভিতরে সমবাহু ত্রিভুজটা অঙ্কন করছো সেই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তুমি বলো, এই যে বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র আমি বের করা গত ক্লাসে শিখেছি, x এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পাওয়া যায়। তাহলে কেন্দ্র হচ্ছে x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হয় 2, y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হয় 3, দিস ইজ কেন্দ্র। আর ব্যাসার্ধ বের করার সময় আমরা কি মনে রাখি? ব্যাসার্ধ √2 এই দুটোর বর্গের যোগফল। তাহলে 4 + 9 সূত্রের মাইনাস, এবার সি এর মান আছে -12, মাইনাসে +12, তাহলে 4 আর 9 13, আর 12 25 এর বর্গমূল 5, তাহলে ব্যাসার্ধ 5। এই যে ব্যাসার্ধ, দিস ইজ ক্যাপিটাল R, এটা বৃত্তের কি বাড়ালো? ব্যাসার্ধ। তাহলে আর এর মান যদি আমাদের জানা থাকে সেক্ষেত্রে তো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, রাইট? তবে রিটেনে তোমরা চিত্রটা আঁকবা, চিত্রটা আঁকিয়ে এখান থেকে এর মানটাকে বের করবা, রাইট? তারপরে এই ক্যাপিটাল এর সূত্র লিখবা, এটা নিয়ে আসার পরে এখান থেকে এই বৃত্তের এই জায়গাটা থেকে তোমার ক্যাপিটাল R প্রয়োজন, অর্থাৎ যে বৃত্তের ভিতরে তুমি সমবাহু ত্রিভুজটা অঙ্কন করেছো সেই বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করা জরুরি। কে ক্লিয়ার? তাহলে পারা যাবে কিনা বলো? তাহলে এই ধরনের অঙ্ক আসলে পারা যাবে। তো যাই হোক, আমি আরো অনেক কথাবার্তা আমি বলবো। আসলে আমি বৃত্তের আগে জিনিসপত্রগুলো সব শিখিয়ে নিব, তারপরে কথাবার্তা, ওকে? এখন আসো, আমি কিন্তু বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য কয়টা সমীকরণ শিখেছি? সমীকরণ নির্ণয়ের জন্য এখন পর্যন্তই কার্তেশীয় ফর্মে 5টা ইকুয়েশন, রাইট? একটা কেন্দ্র ব্যাসার্ধ জানা থাকলে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করে বৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত গতদিন আমরা টোটাল 4টা আকৃতির অঙ্ক শিখেছি। কেন্দ্র থাকবে একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে, কেন্দ্র থাকবে এক্স অক্ষকে স্পর্শ করবে, কেন্দ্র থাকবে ওয়াই অক্ষকে স্পর্শ করবে, কেন্দ্র থাকবে একটা নির্দিষ্ট সরলরেখাকে স্পর্শ করবে। ওই ধরনের যত অঙ্ক আসুক না কেন, যে কোনো বইয়ের অঙ্ক করারও দরকার নাই, শুধু তুমি ওই টপিকগুলো ঠিক মতো যদি শিখে যাও তাহলে অঙ্কগুলো করা যাবে, রাইট? আচ্ছা, এবারে দেখো আরো কিছু জিনিসপত্র আগে শিখিয়ে নিই। মনে করো এখানে একটা বৃত্ত আছে, রাইট? এই বৃত্তটা 3টা বিন্দু দিয়ে যায়। কয়টা বিন্দুতে যায়? 3টা বিন্দুতে যায়। মনে করো এটা হচ্ছে a অফ x1 y1, এটা মনে করো b অফ x2 y2, ওকে? আর এইটা মনে করো c অফ x3 y3, ওকে? 3টা বিন্দুগামী বৃত্তের সমীকরণ তুমি কিভাবে নির্ণয় করবা? অনেকগুলো প্রসেস আছে, ওকে? ঠিক গেল নাকি? চলছে? কি সমস্যা? মাঝে মধ্যে হয়। হয়েছে? ওকে, তাহলে দেখো 3টা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য যে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, রাইট? একটা প্রসেস, মনে করো প্রসেস 1, আমি শুধু প্রসেসটা বলে দেব, তোমরা অঙ্ক করবা, রাইট? 3টা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য আমি যদি বলি যে কেন্দ্র ব্যাসার্ধ বের করে আমি বৃত্তের সমীকরণ নির্ণয় করবো, এটা সম্ভব। সেটা মনে করো এখানে একটা কেন্দ্র ধরে নিবা, কেন্দ্রটা মনে করো এইচকে ধরে নিলা। তাহলে কেন্দ্র কয়টা অজানা রাশি? 2টা অজানা রাশি এইচকে, তাহলে এটা হচ্ছে পি অফ এইচকে ধরে নিলাম কেন্দ্র, রাইট?
তাহলে এইচকে যদি দুটা অজানা রাশি হয়, দুটা অজানা রাশি সলভ করার জন্য দুটা ইকুয়েশন প্রয়োজন হয়, রাইট? তাহলে আমি এখন কিন্তু টপিক করাচ্ছি তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় কিভাবে করা যায়। ওকে, তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে এখান থেকে তাহলে তিনটা ইকুয়েশন তৈরি করতে হবে। যেহেতু তিনটা বিন্দুগামী, আমি প্রসেস বলে দেব। বলো এখানে পি এ ইকুয়াল টু পিবি এটা বলা যাবে কিনা? পি এ ইকুয়াল টু পিবি, যেহেতু এ আর বি এর স্থানাঙ্ক দেওয়া থাকবে, পি এ ইকুয়াল টু পিবি, এই ইকুয়েশন থেকে এখান থেকে এইচ কে সম্বলিত একটি সমীকরণ আসবে, একটি সমীকরণ আসবে, রাইট? তাহলে এইচ কে একটা সমীকরণ পাইলাম। তাহলে এইচ কে সলভ করার জন্য আমার কয়টা সমীকরণ প্রয়োজন? দুইটা। তাহলে পি এ আর পিবি, পি এ মানে কি? দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, কিন্তু দূরত্ব নির্ণয়ের সূত্র তুমি জানো, আমি জাস্ট প্রসেসটা বলার পর অঙ্ক বলছি। আবার তুমি পি এ ইকুয়াল টু পিসি বলতে পারবা, পি এ ইকুয়াল টু পিসি বলে তুমি আরেকটা সমীকরণ বের করতে পারবা কিনা? তাহলে এখান থেকে এইচ কে আর একটা সমীকরণ আসবে। তাহলে এইচ কে টোটাল কয়টা ইকুয়েশন পাইলা? দুটা ইকুয়েশন যদি থাকে আর দুটা আননোন প্যারামিটার থাকে, তাহলে সেই দুটা সমীকরণ সমাধান করে সেটা নির্ণয় করা সম্ভব কিনা বলো। তাহলে এইচ কে নির্ণয় করা যাবে। এইচ কে নির্ণয় করা গেল মানে কি? এই বৃত্তের কেন্দ্র বের করা যায়, রাইট? তাহলে বৃত্তের যদি কেন্দ্র বের হয়, কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব কি? ব্যাসার্ধ, রাইট? তাহলে কেন্দ্র জানা, ব্যাসার্ধ জানা, তাহলে বৃত্তের সমীকরণ হবে কিনা 1 নম্বর ইকুয়েশন থেকে, রাইট? এইটা একটা প্রসেস। ওকে, দ্বিতীয় প্রসেস হচ্ছে, যদি তুমি প্রথমেই ধরে নাও যে ধরি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, রাইট? এটা এই বৃত্তের সমীকরণে কয়টা অজানা রাশি? দুইটা অজানা রাশি, রাইট? এই দুটা কই? তিনটা অজানা রাশি, জি এফ সি, টোটাল অজানা রাশি তিনটা অজানা রাশি সলভ করার জন্য কয়টা সমীকরণ প্রয়োজন হয়? তিনটা সমীকরণ প্রয়োজন হয়। তিনটা সমীকরণ কিভাবে পাবা? দেখো, এই বৃত্তটা একবার এই বিন্দুতে যায়, এই বিন্দুটা তো প্রশ্নে দেওয়া থাকবে, ধ্রুবক আকারে দেওয়া থাকবে না? তাহলে এই বিন্দুটা দিয়ে যদি সমীকরণকে সিদ্ধ করাও, সিদ্ধ করানো মানে কি জানো? এক্স এর জায়গায় বিন্দুর ভুজ বসবে আর ওয়াই এর জায়গায় বিন্দুর কোটি বসবে। তাহলে এই বিন্দুটা যদি সমীকরণে বসাও, তাহলে জিএফসি এর একটা ইকুয়েশন পাবা। তাহলে এই বিন্দুটা দিয়ে এ দ্বারা সিদ্ধ করবা, বি দ্বারা সিদ্ধ করবা, সি দ্বারা সিদ্ধ করবা। সিদ্ধ করলে টোটাল জিএফসি এর ইকুয়েশন কয়টা পাওয়া যাবে? এই তিনটা ইকুয়েশন সলভ করে জিএফসি এর মান বের হবে কিনা? অবশ্যই হবে। সেই জিএফসি এর মান এখানে বসিয়ে দিলে সমীকরণ হবে। এটা একটা প্রসেস। তার মানে তিনটা বিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ, যদি তোমার উদ্দীপক দেখে মনে হয় যে তোমার তিনটা বিন্দু আছে বৃত্তের উপরে, সেই তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ তুমি নির্ণয় করতে পারবা কিনা বলো, রাইট? এই যে এই সমীকরণটাকে তিনটা বিন্দু দ্বারা সিদ্ধ করে সমাধান তুমি করতে পারবে, কোনো না কোনো ভাবে সমাধান বের হবে, রাইট? ওকে, তাহলে তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় এইভাবে করা যায়। তাহলে একটা যদি সলিড অঙ্ক আমি করাই, না করালে আবার কেমন হয়? ওকে, তোমাদের কাছে বই আছে? কারোর কাছে? বলো তো বাবা, একটা অঙ্ক বলো তিনটা বিন্দুগামী যে কোনো, তোমাদের বই থেকে তিনটা বিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ, যে কোনো তিনটা বিন্দু বলো। আছে? দেখে দাও, আমাকে দাও। এমনি আমার মনে আছে কি কি বিন্দু। এই যে দেখো, তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ। বি চ্যাপ্টারে চলে গেছে কেন? এই যে পাইছি, মনে করো তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ। একটা বৃত্ত, তিনটা বিন্দু দিয়ে দিলাম, জাস্ট এই যে এই বৃত্তটা তিনটা বিন্দু, এ বিন্দুটার স্থানাঙ্ক -6.5, বই অঙ্ক করাচ্ছি, হ্যাঁ? বি এর স্থানাঙ্ক হচ্ছে -3 -4, আর সি এর স্থানাঙ্ক হচ্ছে তোমার 2 1। ওকে, এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে তুমি ভাষায় কিভাবে লিখবা? ওকে, এইভাবে লিখবা, মানে পরীক্ষা খাতায় লেখার জন্য বলছি কিভাবে লিখবা। ধরি
জাস্ট সম্পূর্ণ অ্যান্সার, একটা মডেল অ্যান্সার করে দিচ্ছি। ধরি পি অফ এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি, কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি a of -6,5, b of -3, -4 এবং c of 2, 1 বিন্দুগামী, এটা ধরে নিলাম। রাইট? তার মানে কি কেন্দ্র আমাদের অজানা, আর কেন্দ্র যদি জানতে পারি তাহলে ব্যাসার্ধ বের করা কোনো ব্যাপারই না। রাইট? তাহলে এখানে তুমি ধরে নিয়েছো কেন্দ্র পি অফ এইচ কে, তাহলে এইচ কে এর মান বের করাটা আমাদের জরুরি খুব। রাইট? তাহলে এখানে আমরা বলতে পারি পি এ ইকুয়াল টু পিবি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে অতএব আমরা বলতে পারি পি এ ইকুয়াল টু পিবি। তো তোমরা এখানে জোর করে লিখবা পি এ স্কোয়ার ইকুয়াল টু পিবি স্কোয়ার। কারণ কি, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র রুট আছে, স্কোয়ার দিলে সেই রুটটা লেখার প্রয়োজন নাই। রাইট? তাহলে পি এ মানে পি এবং এর ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার, তার মানে কি এইচ প্লাস 6 হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ কে মাইনাস 5 হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু পিবি স্কোয়ার। পিবি স্কোয়ার মানে হচ্ছে এইচ প্লাস 3 হোল স্কোয়ার প্লাস কে প্লাস 4 হোল স্কোয়ার। রাইট? তাহলে পি এ স্কোয়ার ইকুয়াল টু পিবি স্কোয়ার। রুট কেন দেয়নি? আগেই স্কোয়ার দিয়ে নিয়েছি তাই। কি ক্লিয়ার? তাহলে এটা যদি বর্গ করে দিই তাহলে এখানে আসবে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, একবারে লিখতেছি, প্লাস 6 কোনো 12 এইচ মাইনাস 10 কে প্লাস এখানে 36 আর 25 61, একবারে লিখলাম। এটা ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 6h প্লাস 8k প্লাস 25, একবারে লিখলাম 9 আর 16 25। ওকে, এখন বলো এইচ স্কোয়ার কে স্কোয়ার, এইচ স্কোয়ার কে স্কোয়ার কেটে গিয়ে তোমার থাকবে হচ্ছে 12h থেকে 6h বাদ দিলে 6h মাইনাস 18k প্লাস 36, এটা ইকুয়াল টু 0। 61 থেকে 25 বাদ 6 দ্বারা ভাগ করলে এইচ মাইনাস 3k প্লাস 6 ইকুয়াল টু 0। বলো একটা ইকুয়েশন তুমি পাইছো। দেখো আমি ওই যে প্রসেসটা লিখে দিয়েছিলাম, প্রসেসটার ভিতরে ছিল যে তুমি পি ইকুয়াল টু পিবি বলে এইচ কে এর একটা সমীকরণ পাবা। রাইট? অঙ্ক দেখে তো ভয় করার কিছু না, একবারে সিম্পল জিনিস। শুধু তুমি দেখবা যে তুমি দূরত্ব নির্ণয়ের সূত্র ভুল করছো কিনা, সেটা তোমার সঠিকভাবে মনে আছে কিনা, ওই জিনিসগুলো তাকে মানে গ্যাপগুলো পূরণ করে আসতে হবে। রাইট? তাহলে পি এ স্কোয়ার ইকুয়াল টু পিবি স্কোয়ার বলে এইচ কে এর একটা ইকুয়েশন আসবে। এবার বলো পি এ ইকুয়াল টু পিসি বলা যাবে কিনা? তাহলে আবার পি এ স্কোয়ার ইকুয়াল টু পিসি স্কোয়ার, এটা বলা যাবে, তাই কিনা বলো? এখন পি এ স্কোয়ার তো তোমার বের করাই আছে, এই যে দেখো এটা সরাসরি লিখবা, কেউ কিছু বলতে পারবে না, তাই না বলো? তাহলে বা এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 12h মাইনাস 10k প্লাস 61, এটা ইকুয়াল টু পিসি স্কোয়ার। পিসি স্কোয়ার মানে এইচ মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 1 হোল স্কোয়ার। রাইট? তাহলে এখান থেকে আরেকটা ইকুয়েশন পাবা তুমি এইচ কে। রাইট? তাহলে এখানে পাচ্ছ তুমি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 12h মাইনাস 10k প্লাস 61 ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 4h মাইনাস 2k প্লাস 5। রাইট? এইচ স্কোয়ার কে স্কোয়ার কেটে যায়, তাহলে 12h আর 4h তাহলে হচ্ছে 16h মাইনাস 8k প্লাস 56, এটা ইকুয়াল টু 0। 8 দ্বারা ভাগ করলে 2h মাইনাস k প্লাস 7 ইকুয়াল টু 0, ইকুয়েশন নম্বর 2। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ, এই দুটা সমীকরণ সমাধান করলে কিসের মান পাবা? এটা তো আমি বলে দেব না, বলো এদিকে বলে দেওয়ার দরকার আছে। এই দুটা সমীকরণ বের করে দেখবা কত আসবে, -3 আর 1। এদের সমীকরণ সমাধান করে দেখবা এইচ এর মান আসবে -3, কে এর মান আসবে 1। তাহলে কেন্দ্র পালা তুমি। তাহলে যদি তুমি একটা বৃত্তের কেন্দ্র পাওয়ার 3টা বিন্দুগামী যায়, তাহলে কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, এটা তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, তাহলে কোন সমীকরণ ব্যবহার করবা? 1 নম্বর সমীকরণটা ব্যবহার করবা। পারবা কিনা বলো? ক্লিয়ার?
মাঝে মধ্যে একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে। ওকে, সব অঙ্কই সলভ হবে রে ভাই, আমি কোনো বই দেখে ইয়া করতেছি নাকি? মানে যে কোনো বই সলভ করার মতো অ্যাবিলিটি যেন তৈরি হয়, রাইট? গরম লাগে কেন? এসি দেবো একটা। তাহলে তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ। ওকে, গেটটা একটু লাগিয়ে দাও তো বাবা। তাহলে তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত যত অঙ্ক এই পৃথিবীতে আছে সব তামা তামা কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এটাতে যদি না করতা, তুমি যদি বলতে যে না আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি দিয়ে করবো, সেটাতে করতে পারবা, রাইট? আচ্ছা, আরেকভাবে করা যায়, দেখো সেটা একটু করাই, সেটা তোমাদের জন্য আরেকটু ভালো হতে পারে, ওটা আমার কাছে ভালো লাগে আর কি। দেখো, বিকল্প আরেকটা নেমে করো ভাই অঙ্কটা, হ্যাঁ? এগুলো সব জানা থাকা দরকার। তাহলে অঙ্কের উপরে যখন দখল থাকে না, তখন মনে করো সি বিন্দু ছিল, এটা এ এটা বি, এর স্থানাঙ্ক কত ছিল? -6 বি এর স্থানাঙ্ক -3 -4, রাইট? 2 1, ভেরি গুড। সর্বপ্রথম কথা হচ্ছে, আমি এইভাবে যদি চিন্তা করি যে এখানে, এভাবে যদি চিন্তা করি যে এ আর বি এই দুটা বিন্দুকে সংযোগ করলে যে সরলরেখাটা, সাদা সরলরেখা দেখতে পাচ্ছ, এই সরলরেখাকে ব্যাস বিবেচনা করে এখানে একটা বৃত্ত অঙ্কন করা যায়, রাইট? আমি যদি বলি তোমাদেরকে এ বিকে ব্যাস বিবেচনা করে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাহলে কোন বৃত্তটার সমীকরণ পাবা? সাদা বৃত্তটার পাবা কিনা বলো? তাহলে আমি যদি বলি এ বিকে ব্যাস বিবেচনা করে, এ বিকে ব্যাস বিবেচনা করে বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ, তাহলে বলো ব্যাসের প্রান্তবিন্দু যদি জানা থাকে, সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করার সময় আমরা কি শিখেছি? এক্স মাইনাস প্রথম বিন্দুর ভুজ মাইনাসে মাইনাসে +6 ইন্টু এক্স মাইনাস দ্বিতীয় বিন্দুর ভুজ মাইনাসে মাইনাসে +3, তাহলে এক্স মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস ওয়াই মাইনাস y1 মানে 5 ইন্টু ওয়াই মাইনাস y2 মানে মাইনাসে মাইনাসে +4, দিস ইকুয়াল টু 0। এটা কি পাইলাম বলো? এ বি কে ব্যাস বিবেচনা করে ওই সাদা বৃত্তটার সমীকরণ। তাহলে এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখি, একবারে লিখতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 6 আর 3 9x -5 প্লাস 4 মানে -y মাইনাস 5টা y প্লাস 4টা y মানে -y, এগুলো বোঝো গুণ। 3 6 18 আর -20, তাহলে -2 ইকুয়াল টু 0 একবারে লিখতে পারি, তো আমি ওই জন্য আর কি আমি কিন্তু গুণ করেছি। কিভাবে গুণ করেছি দেখেছ? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার দেখবে এক্স কয়টা আছে? 6টা x প্লাস 3টা x 9টা x। ওয়াই কয়টা আছে? -5টা y 4টা y, তাহলে -5টা y প্লাস 4টা y মানে -1টা y। এবার ধ্রুবক পদ 3 6 প্লাস 18, ওইদিকে -20 প্লাস 18 আর -20 মানে -2। তাহলে এটা কিসের সমীকরণ পাইলা? কোন বৃত্তের সমীকরণ পাইছ? এ বি কে ব্যাস বিবেচনা করে। তাহলে এটা মনে করো 1 নম্বর সমীকরণ, তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করলাম, রাইট? এবারে এই যে দেখো তোমরা এ এবং বি বিন্দুগামী, এটা সরল রেখা না? হ্যাঁ, তাহলে সত্যি করো এ বি সরল রেখার সমীকরণ যদি নির্ণয় করতে বলি আমি তোমাকে, দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ তোমাদের মনে আছে? যারা 23 ব্যাচ তারা 9 10 শিখেছ। সরল রেখার সমীকরণ এ বি সরল রেখার সমীকরণ, দুটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ x মাইনাস x1, x1 মানে -6 মাইনাস হচ্ছে +6 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, x2 মানে হচ্ছে মাইনাসে মাইনাসে +3, এটা ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 মানে মাইনাসে মাইনাসে +4। দেখো কিচ্ছু করিনি। x মাইনাস x1 দুটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ, x মাইনাস x1
ডিভাইডেড বাই x1 মাইনাস x2, x1 মানে হচ্ছে -6 মাইনাস x2 মানে হচ্ছে -3 মাইনাস মাইনাসে +3 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। কি ক্লিয়ার? তাহলে বাহ, x প্লাস 6 ডিভাইডেড বাই -3 ইকুয়াল টু y মাইনাস 5/9, রাইট? তাহলে কাটাকাটি করলে এদিকে 3 গুণ হলে 3x প্লাস 18, এটাই ইকুয়াল টু মাইনাস y প্লাস 5। ওকে, কাটাকাটি করে এখানে 3 থাকে, 3 দ্বারা গুণ করেছি, -1 দ্বারা এখানে গুণ করেছি। অতএব 3x প্লাস y প্লাস 13 ইকুয়াল টু 0। ইকুয়েশন নম্বর দাও 2। এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা। আমি অ্যাকচুয়ালি যেটা করেছি, 3টা বিন্দুর মধ্যে যে কোনো 2টা বিন্দু নিয়ে আগে লীলা খেলা করেছি, রাইট? কোন 2টা বিন্দু নিয়ে? এ বি কে ব্যাস বিবেচনা করে একটা বৃত্ত আঁকেছি, সাদা বৃত্ত, রাইট? তারপরে এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করেছি, যেটা কিনা ওই যাদের ব্যাসের সমীকরণ, রাইট? কিন্তু তোমার আমার টার্গেট কিন্তু হলুদ বৃত্তের সমীকরণ নির্ণয়, 3টা বিন্দুগামী বৃত্তের সমীকরণ, রাইট? তাহলে আমার দরকার এই হলুদ বৃত্তটা। সত্যি করে বলো, তোমার এই হলুদ বৃত্তটা এই সাদা বৃত্ত আর সাদা সরলরেখার ছেদবিন্দুগামী কিনা? সাদা বৃত্ত আর সাদা সরলরেখার ছেদবিন্দুগামী, কমন বিন্দুগামী। তাহলে একটা বৃত্ত আর একটা সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ হলুদ বৃত্তের সমীকরণ হবে এই বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা ইকুয়াল টু 0। সেই বৃত্তটা আবার কোন বিন্দুতে যায়? তো ওটা তো ব্যবহার করতে হবে। আমরা তো এই দুটা ব্যবহার করে 2টা ইকুয়েশন বের করেছি। তাহলে এবার আমরা লিখতে পারি যে নির্ণয় বৃত্তের সমীকরণ, অর্থাৎ 1 নং বৃত্ত এবং 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী। তাহলে লিখো 1 নং বৃত্ত এবং 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ। 1 নং বৃত্ত এবং 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা। সরলরেখাটা কত? 3x প্লাস y প্লাস 13 ইকুয়াল টু 0। এটা দেব ইকুয়েশন নম্বর 3। এখানে কিসের মান অজানা? শুধু কিসের মান এখানে অজানা? এই পুরো ইকুয়েশনটাতে কে এর মান অজানা, রাইট? এটা কোন বৃত্ত বলো তো? এই চিত্রটার কোন বৃত্ত? হলুদ বৃত্ত। এই যে হলুদ কালারের হলুদ বৃত্ত, রাইট? সাদা বৃত্তের সমীকরণ সাদা কালারে, সাদা সরলরেখার সমীকরণ সাদা কালারে, হলুদ বৃত্তের সমীকরণ হলুদ কালারে, রাইট? বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা ইকুয়াল টু 0। ইয়া কোন বিন্দুগামী? ইয়া 2 1 বিন্দুগামী। দেখো 2 1 বিন্দুগামী। তাহলে 2 1 বিন্দুটা এই সমীকরণকে কি করবে? তাহলে সিদ্ধ করাও। তাহলে 2 স্কয়ার মানে 4, 1 স্কয়ার মানে 1, 9 দুগুণ 18 মাইনাস 1 কে 1 মাইনাস 2 প্লাস কে ইন্টু x এর জায়গায় 2 বসাচ্ছে, 3 দুগুণ 6, y এর জায়গায় 1 প্লাস 13, এটা ইকুয়াল টু 0। তাহলে বাহ, তাহলে 4 এর কে 5, 5 আর 23, 23 থেকে 3 বাদ দিলে 20, আর ওখানে থাকছে কত? ওখানেও 20 থাকে গো, প্লাস 20 কে ইকুয়াল টু 0। অতএব কে ইকুয়াল টু কত? -1। কি ক্লিয়ার? এই কে এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে সুন্দর একটা ইকুয়েশন নিয়ে আসা সম্ভব না বেসম্ভব বলো? ক্লিয়ার? তাহলে 3টা বিন্দুগামী বৃত্তের সমীকরণ, এই যে এখন যে মেথড দিয়ে করলাম, এই মেথডটা করার জন্য কারো কি নাম নিতে হয়েছে? এটাই নাকি এ আর খলিফার মেথড, ঠিক আছে? এ আর খলিফার মেথড। ওইটার নাম না নিলেও আমরা এই অঙ্কটা বুঝে যেতাম যে এর বেসিকটা কি আসলে। বৃত্ত আর সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা ইকুয়াল টু 0। সেটা তৃতীয় যদি কোনো শর্তে অ্যাপ্লাই করে কে এর মান বের করা সম্ভব হয়, তখন আমরা এটাতে করলে অঙ্কটা সুবিধা হয়। এর আগের নিয়মে এইচ কে এর মান বের করে ব্যাসার্ধ বের করতে হতো, তারপরে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হতো, রাইট? আমি কিন্তু জিএফসি এর ইকুয়েশন দিয়ে অঙ্ক করতে পারতাম। কয়টা বিন্দুগামী? 3টা বিন্দুগামী। তাহলে ধরে নিতাম বৃত্তটির সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই বিন্দুতে একবার পাস করে দিতাম, জিএফসি এর একটা ইকুয়েশন পেতাম। বি বিন্দুতে পাস করে দিতাম, জিএফসি এর আরেকটা ইকুয়েশন পেতাম। সি বিন্দুতে পাস করে দিতাম, জিএফসি এর আরেকটা ইকুয়েশন পেতাম। 3টা ইকুয়েশন সলভ করে জিএফসি এর মান বের করতে পারতাম কিনা বলো? কি ক্লিয়ার? আমি এখানে আটকে আছি কেন গো? মানে চলছে? কি ক্লিয়ার? কই দেখি।
এখানে সমস্যা হচ্ছে। গুড। হ্যাঁ এখানে একটু সমস্যা। লাইনটা অফ করে আবার অন করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এবার ঠিক হয়েছে, ক্লিয়ার। আমি নাম দিলাম ওয়াও মেথড, এন সিফাত, শ্রাবণী নাম পড়েন এখন, ওমর ফারুক, জান্নাতুল জহুরা, এগুলো নতুন নতুন নাম দেখছি। হ্যাঁ হতে পারে। এই যে তাসনিয়া তাবাসসুম বিনতির আগে ছিল, আলিয়া হোসেন রিফাত, বাংলা নাম, এটা নতুন দেখছি। সাকিব আলী, সজীব আলী, ওকে। দীপু মন্ডল, কি আচ্ছা, আজকে শিক্ষামন্ত্রী রাজশাহীতে এসেছিলেন, তো সকালে গেলাম, মন্ত্রী মহোদয় এসে সার্কিট হাউসে উঠেছিলেন, তারপরে আসলেন কবর জিয়ারত করতে। তো যাই হোক, তাহলে তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নিয়ে আর কোনো কথা হবে না, রাইট। আর যদি আমরা এরকম দেখতে পাই যে কোনো একটা উদ্দীপক একটা বৃত্তর একটা সরলরেখার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হচ্ছে, তখন বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আসো, আমরা ব্যাসের প্রান্ত বিন্দু, মনে করো কি কি উদ্দীপক থাকলে ব্যাসের প্রান্ত বিন্দুতে বৃত্তের সমীকরণ নির্ণয় করার সাহস দেখাবো, রাইট। তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে যে সমীকরণটা, ওইটা কোন কোন ক্ষেত্রে আমরা সাহস দেখাবো যে এটা দিয়ে অঙ্ক করব আমরা, রাইট। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। একটা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত যদি অঙ্কন করি আমরা, মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, এর অভ্যন্তরে একটা সমকোণী ত্রিভুজ আছে, রাইট, সমকোণী ত্রিভুজ, রাইট। তাহলে এইটা তখন ব্যাস নির্দেশ করবে, রাইট। তাহলে তোমাদের এখানে একটা নোট রাখা দরকার, যদি কোনো বৃত্তের অভ্যন্তরে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, রাইট, সেই সমকোণী ত্রিভুজের অতিভুজটা হবে ওই নির্ণয় বৃত্তের ব্যাস, রাইট। এই যে ফিলিংসটা, এই জিনিসটা ধরতে হবে তোমাকে, যে একটা বৃত্তের অভ্যন্তরে যদি কোনো উদ্দীপক পড়ে আমরা বুঝতে পারি যে সেই বৃত্তের অভ্যন্তরে একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়, সমকোণী ত্রিভুজ গঠন হয়। কতভাবে সমকোণী ত্রিভুজ গঠন হতে পারে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। দেখো, এই সমকোণী ত্রিভুজ আমরা যত উপায়ে গঠন করতে পারবো বৃত্তের অভ্যন্তরে, আর সমকোণী ত্রিভুজের অতিভুজের প্রান্তবিন্দু যদি জানা থাকে, তাহলে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করা যাবে, রাইট। কারণ ওটা নির্ণয় বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু, ওকে। আমি তোমাকে বলতে পারি, তাহলে একটা অঙ্ক এরকম বলতে পারি যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের প্রান্তদ্বয় অমুক এবং তমুক দিয়ে বললাম সেই সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে কি, সেই সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হচ্ছে নির্ণয় বৃত্তের ব্যাস, ওকে। তাহলে আমি একটা অঙ্ক দিতে পারি যে একটি সমকোণী ত্রিভুজের, আমি বইয়ের অঙ্ক করাচ্ছি না কিন্তু, রাইট। সমকোণী, আমার ফিলিংসটা হচ্ছে আমি ব্যাসের প্রান্তবিন্দু ব্যবহার করে কত উপায়ে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি, এই ব্যাসের প্রান্তবিন্দু কত উপায় বের করা যায়, রাইট। তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের প্রান্তদ্বয়, অতিভুজের প্রান্তদ্বয় 2, 3 এবং 5, 1 এটা দিয়ে দিলাম। ত্রিভুজটির পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। ত্রিভুজটির পরিবৃত্তের সমীকরণ, যদি এই অঙ্ক আসে চিত্র আঁকবা, আঁকার পরে লিখবা যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হয় ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটাকে বলে নিবা। সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হয় ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজের তো প্রান্তবিন্দু দেওয়া আছে, অর্থাৎ এভাবে অর্থাৎ ব্যাসের নির্ণয় বৃত্তের ব্যাসের প্রান্তদ্বয় দেওয়া আছে 2, 3 এবং 5, 1। এটা স্যারকে বুঝে বলবা যদি ফাইনাল পরীক্ষায় তুমি লেখো, রাইট।
তুমি লিখবা আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ, রাইট? ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ, অর্থাৎ দেওয়া আছে নির্ণয় বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়। যেহেতু তোমার অতিভুজের প্রান্তদ্বয় দেওয়া আছে, তার মানে বৃত্তের ব্যাসের প্রান্তদ্বয় দেওয়া আছে। কি তাহলে কি সমীকরণ পড়া যাবে না? একবার সরাসরি সূত্রে পড়ে কিনা বলো? x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এভাবে অঙ্ক আসতে পারে। দ্বিতীয় অঙ্ক বলতে পারে এরকম ভাবে, যদি কখনো কোনো সরলরেখা x বা y অক্ষের সমান্তরাল না হয়, কোন একটা সরলরেখা যদি x বা y অক্ষের সমান্তরাল না হয়, সেই সরলরেখাটা উভয় অক্ষের সাথে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে চিরকাল। যেমন আমি তোমাকে এখন অঙ্ক দিতে পারি, যেমন দেখো এই সরলরেখাটা উভয় অক্ষের সাথে সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা। এই সমকোণী ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলতে পারে। তোমার প্রশ্ন আসতে পারে এই সরলরেখাটার সমীকরণ দিয়ে দিয়েছে এরকম 3x plus 4y minus 24 equal to 0। তোমাকে বলল এই সরলরেখাটা উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে সেই ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, রাইট? তাহলে বলো এই সরলরেখাটা, আমি উদ্দীপকটাই দিয়ে দিলাম চিত্র দিয়ে, রাইট? তাহলে তোমরা বলো বাবা যে এই যে সরলরেখাটা তুমি দেখতে পাচ্ছ, এই সরলরেখাটা উভয় অক্ষের সাথে যে সমকোণী ত্রিভুজ গঠন করেছে সেটা এটা। এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত মানে হচ্ছে এটা, এই পরিবৃত্তের ব্যাস মানে এটা। তাহলে তোমার এখানকার আর এখানকার স্থানাঙ্ক প্রয়োজন। তাহলে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে এই সরলরেখাটাকে এই আকারে প্রকাশ করা। 3x plus 4y equal to 24, 24 দ্বারা ভাগ করে x by 8 plus y by 6, এটা equal to 1। তাহলে বলো এটা মানে কি x অক্ষ থেকে খণ্ডিত অংশ 8, y অক্ষ থেকে খণ্ডিত অংশ 6। তাহলে এখানকার স্থানাঙ্ক হবে 8 0, এখানকার স্থানাঙ্ক হবে 0 6। তার মানে কি তুমি তোমার নির্ণয় বৃত্তের ব্যাসের প্রান্তদ্বয় পাইলা কিনা বলো? তাহলে তোমার এটা আরেকটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা লিখে নেই যে 3x plus 4y minus 24 equal to 0 উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে, উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে, তার পরিবৃত্তের সমীকরণ, রাইট? বলো পারবা কিনা? তাহলে ফিলিংসটা কি? আমার যদি কোনো সরলরেখা x বা y অক্ষের সমান্তরাল না হয়, সেটা আজীবন উভয় অক্ষের সাথে একটা সমকোণী ত্রিভুজ গঠন করবেই। সেই সমকোণী ত্রিভুজ যদি গঠন হয়, তাহলে x আর y অক্ষের খণ্ডিত অংশ বের করা সম্ভব এবং তাদের ছেদবিন্দু বের করা সম্ভব। তাহলে ওই ত্রিভুজের পরিবৃত্ত মানেই হচ্ছে এই দুটো ছেদবিন্দুকে যদি ব্যাস বিবেচনা করি কোন একটা বৃত্তের, সেই বৃত্তের সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলা হয়। ফিলিংস লাগবে ভাইজান, মাথায় জুস থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না অঙ্ক, রাইট? তাহলে দেখো, তাহলে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের প্রান্তবিন্দুদ্বয় দিয়ে পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলতে পারে। একটা সমকোণী ত্রিভুজ দেওয়া নাই, কিন্তু না বলা কথা বুঝে নিতে হয়, কিছু কথা আছে, আপনজনের কিছু কথা না বলার কথা বুঝে নিতে হয়। সেটা হচ্ছে এই সরলরেখাটা উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে সেই ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা গেল আরেকটা অঙ্ক। ওকে, এবার আসো, এইবারে তোমাকে বলা হলো যে বিভিন্নভাবে দেওয়া যেতে পারে, বিভিন্নভাবে অঙ্ক দেওয়া যেতে পারে, রাইট? তোমাকে বলল এরকম ভাবে যে কোন একটা বর্গক্ষেত্রের বা কোন একটা আয়তক্ষেত্রের, আমি অঙ্কগুলো কিন্তু চিন্তা করে করে বলছি, আমি যেমন এই অঙ্ক করাইনি, এর আগের বেসে তোমাদেরকেই আমি অফলাইনে অঙ্কগুলো করাইনি। যেমন এখন যেটা বলবো, আমি কোন একটা বর্গক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর সমীকরণ দেওয়া আছে, রাইট? এরকম দেওয়া আছে, মনে করো এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা x অক্ষ, এটা মূল বিন্দু। এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। এই বর্গক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দুটা সমীকরণ দেওয়া আছে। মনে করো এটা ইকুয়াল টু y ইকুয়াল টু দেওয়া আছে তোমার মোটামুটি 3, আর x ইকুয়াল টু এখানে দেওয়া আছে কিলো, x ইকুয়াল টু দেওয়া আছে 5,
রাইট? আমি তোমাকে বলে দিলাম যে একটা বর্গক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর সমীকরণ x = 5 y = 5 এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 একক। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক? 2 একক। রাইট? তাহলে এই বাহুর দৈর্ঘ্য 2 একক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই বর্গক্ষেত্রের পরিবৃত্তের সমীকরণ কি হবে? এই বর্গক্ষেত্রের পরিবৃত্তের সমীকরণ কি হবে? আমি এই ধরনের অঙ্ক দিয়ে দেব। জাস্ট এই ধরনের প্রশ্ন করলাম যে কোন একটা বর্গক্ষেত্রে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য x = 5 y = 3 এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 একক হলে ওই বর্গক্ষেত্রটির পরিবৃত্তের সমীকরণ কি হবে? পরিবৃত্ত আসবে দুইটা। কিভাবে দেখো, আমার এই সরলরেখাটা তো এটাও বটে, এই সরলরেখাটা এটাও তো বটে, বর্গক্ষেত্রটা তো এরকম হতে পারে। রাইট? হতে পারে কি না? এখন বলো, এই বর্গক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 একক, এই বাহুর দৈর্ঘ্য 2 একক, এটাও 2 একক, এটাও 2 একক। এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু 5 3। রাইট? কারণ এই দিক থেকে x = 5, এই দিক থেকে y = 3, এই বিন্দুর স্থানাঙ্ক হবে 5 3। x আর y মান হচ্ছে ছেদবিন্দু। এখন আসো, যেহেতু এখানে বোঝাই যাচ্ছে তোমার সন্নিহিত বাহুগুলো স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল, মনে রাখবা x অক্ষের ডানে গেলে ভুজ বাড়ে, উপরে গেলে কোটি বাড়ে। রাইট? তাহলে এখন বলো বাবা, এই বিন্দুতে যদি আসতে চাও, এখান থেকে এইটুকু ডানে গিয়ে এইটুকু উপরে উঠতে হবে। ডানে কত একক গেলা? রে কত একক? 2 একক। ডানে গেছে 2 একক, 2 বাহুর দৈর্ঘ্য, তাহলে ভুজ 2 বাড়বে। এই বিন্দুর ভুজ হবে 7। এই বিন্দুর ভুজ কত? 2 একক। ডানে ভুজ বাড়বে 2 একক, তাহলে 7। এই বিন্দুর কোটি কত বাড়বে? কোটি 2 একক, তার কারণ এটাও তো 2, তাহলে কোটি বাড়বে 2। কোটি এখানে কত? 3 এর সাথে 2 যোগ করলে, তাহলে এই হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক। রাইট? এবারে এই বিন্দুতে আসো, বলো ভুজ বামে কত কমবে? 2 একক কমবে। তাহলে 2 একক কমলে এখানকার ভুজ কত হবে? 3। কোটি কত একক কমবে? 2 একক। কোটি আছে 3, 2 একক কমালে 1। তাহলে তোমার পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাইলে এই পরিবৃত্তটার তোমার সমীকরণ প্রয়োজন, আবার এই সমীকরণটা প্রয়োজন। তাহলে বলো, এই কর্ণের এই যে দেখো, এটা ব্যাস কিনা? এই ব্যাসের প্রান্তদ্বয় জানা আছে কিনা? একটা 5 3 আর একটা 7 5। তাহলে একবার 5 3 7 5 বিন্দুকে ব্যাস বিবেচনা করে, ব্যাসের প্রান্তবিন্দু বিবেচনা করে বৃত্তের সমীকরণ পারবা না? আবার এই পাশেও তো একটা আছে, এই যে বলো, এই পাশে আরেকটা ব্যাস। এই ব্যাসের প্রান্তবিন্দু কি 5 3 আর 3 1। 5 3 আর 3 1 কে ব্যাস বিবেচনা করে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এগুলো ফিলিংস। আমার কথা বুঝতে পেরেছো কিনা? শুধু মনে রাখতে হবে, ডানে গেলে ভুজ বাড়ে, উপরে গেলে কোটি বাড়ে, বামে গেলে ভুজ কমে, আর নিচে নামলে কোটি কমে। কি ক্লিয়ার? তাহলে এরকম চিত্র দিয়ে আমি অঙ্ক দিতে পারি। ওকে? উদ্দীপক আমি এভাবে তৈরি করতে পারি না? কোনগুলো না? তোমাকে তো বলে দিয়েছি 2টা সমীকরণ শুধু। একটা বর্গক্ষেত্রে 2টা সন্নিহিত বাহু, ওই 2টা সন্নিহিত বাহু থেকে তোমার ফিলিংস নিতে হবে যে একটা x অক্ষের সমান্তরাল, একটা y অক্ষের সমান্তরাল। হ্যাঁ, x = 5 মানে কি? y অক্ষের সমান্তরাল সরলরেখা। y = 3 মানে কি? x অক্ষের সমান্তরাল সরলরেখা। তাদের ছেদবিন্দু মানে কি? একটা তোমার বর্গক্ষেত্রে একটা শীর্ষবিন্দু তুমি জানা। তাহলে একটা বিন্দু জানা থাকলে বাকিগুলো তো এমনিতেই পারা যাবে। ভুজ ডানে গেলে বাড়ে, উপরে গেলে কোটি বাড়ে। ওখান থেকে আমি ব্যাসের প্রান্তবিন্দুটাই বের করেছি। না, তোমাকে ফিলিংস থেকে বলে নিতে হবে, এখানে 2টা বর্গক্ষেত্র অঙ্কন করা সম্ভব। রাইট? ক্লিয়ার? তাহলে ব্যাসের প্রান্তবিন্দু কতভাবে বের করা যায়? ওকে? তোমার এরকম কথা বলতে পারে রে পাগলিরা, মেলা ধরনের প্রশ্ন আছে। হ্যাঁ, আমাকে যদি প্রশ্ন করতে দাও তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে পারছো যে কি কাহিনী ঘটবে। কে? ও চিত্র দেখে দিয়ে বলবা যে ব্যাসের প্রান্তদ্বয় অমুক আর তমুক। আগে ABCD দিয়ে প্রকাশ করবা চিত্রটাকে, দিয়ে বলবা যে বর্গক্ষেত্রের একটি শীর্ষবিন্দু 5 2। মনে করো ABCD বর্গক্ষেত্র ধরলা, আর এইদিকে আরেকটা বর্গক্ষেত্র নির্ণয় করলা। এই তো কমন বিন্দু। বলতে হবে যে ধরি এই বিন্দুর স্থানাঙ্ক 5 3। রাইট? তারপরে ওই ওখানে দেখিয়ে দেবা, ওই বাহুতে দেখিয়ে দেবা 2 একক 2 একক।
অতএব ওই বিন্দুটার স্থানাঙ্ক 7 5। চিত্র আঁকলেই হবে। ওকে, এবার আসো, মনে করো আমি এরকম দিলাম যে একটা বর্গক্ষেত্র এরকম মনে করো একটা স্থানাঙ্ক ব্যবস্থা, জাস্ট এরকম দিলাম, দিয়ে বললাম তোমাকে চিত্র মানে ভাষায় দিলাম, এরকম বলে দিলাম যে একটা বর্গক্ষেত্রের একটা শীর্ষবিন্দু 30 বিন্দুতে অবস্থিত, 30 বিন্দুতে অবস্থিত। অথবা এটা বলবো না, একটা বর্গক্ষেত্রের একটা শীর্ষবিন্দু x=3 রেখার উপর অবস্থিত। ঠিক আছে, আমি তোমাকে বললাম প্রশ্নটা লিখে দিই। হ্যাঁ, এটা ফিলিংস নিয়ে অঙ্কটা করি। একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য মনে করে বললাম 4√2। ইহার একটি শীর্ষ x=3 রেখার উপর এবং বিপরীত শীর্ষ y=5 রেখার উপর অবস্থিত। রাইট, বর্গক্ষেত্রটির পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। বর্গটির পরিবৃত্তের সমীকরণ দেখাও। এই অঙ্কগুলো কিন্তু আমি অফলাইনে করাইনি, কিন্তু ফিলিংস হচ্ছে এখানে। রাইট, একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 4√2। আমি অঙ্ক শেখাচ্ছি কিন্তু যেন যে কোনো অঙ্ক ফেস করা যায়, তোমার ফিলিংস আসতে হবে। তো একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 4√2, ইহার একটি শীর্ষ x=3 রেখার উপর এবং বিপরীত শীর্ষ y=5 রেখার উপর অবস্থিত। রাইট, বর্গক্ষেত্রের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। ফিলিংসটা দেখো এবার। হেভি অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক। এগুলো অঙ্ক তো খুঁজেও পাবা না, কিন্তু এই যে দেখো, এটা ভুল বিন্দু। x=5 রেখা না, কোন রেখা দিয়েছি? x=3 মানে y অক্ষের সমান্তরাল সরলরেখা, দ্যাট ইজ x=3 সরলরেখা। y=5 সরলরেখা মানে এই সরলরেখাটা y=5 সরলরেখা। এইবারে তুমি এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছো। এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বলা আছে? 4√2। রাইট, তাহলে এইটা হচ্ছে 4√2, এটাও 4√2। রাইট, এই বর্গক্ষেত্রটার এটা মনে করো কর্ণ। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের একটা বাহুকে √2 দ্বারা গুণ করলে কর্ণ পাওয়া যায়। এটা জানো, বর্গক্ষেত্রে একটা বাহুকে √2 দ্বারা গুণ করলে কর্ণের দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে এই বাহুর দৈর্ঘ্য 4√2, এই বাহুর দৈর্ঘ্য 4√2, এটাকে √2 দ্বারা গুণ করলে 8 হবে। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য 8। ওকে, তাহলে আমি যদি এটাকে এখন গ্রুপ করি, হ্যাঁ, গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে ঘুরাইলাম, হ্যাঁ, এটাকে এভাবে ঘুরিয়ে এটাকে নিয়ে যায় এখানে রেখে দিলাম। বলা ছিল যে তোমার 4√2 বর্গক্ষেত্রের একটা শীর্ষবিন্দু x=3 রেখার উপর। রাইট, একটা শীর্ষবিন্দু কোথায়? x=3 রেখার উপরে, তাই কি না? এখন বলো যে এই যে দেখো x=3 রেখার উপরে তোমার একটা শীর্ষবিন্দু এই বর্গক্ষেত্রটার। রাইট, এবং বিপরীত শীর্ষ, ইহার বিপরীত শীর্ষ কোন রেখার উপর অবস্থান করে? y=5 রেখার উপরে। রাইট, এটা কিন্তু বলা ছিল একটা শীর্ষবিন্দু x=3 রেখার উপর, ইহার বিপরীত শীর্ষ y=5 রেখার উপরে আছে। আচ্ছা, তাহলে এটা তো এই পাশে হতে পারতো। তাহলে এটাকে যদি আমরা ক্লোন করি, এই যে এটাকে যদি আমরা ক্লোন করে যদি এটাকে এই পাশে নিয়ে এসে দিই,
তাহলে কয়টা বর্গক্ষেত্র পাওয়া সম্ভব? এরকম 2টা বর্গক্ষেত্র পাওয়া সম্ভব। কি ক্লিয়ার? দেখো তো, একটা শীর্ষবিন্দু x = 3 রেখার উপরে এবং বিপরীত শীর্ষটি y = 5 রেখার উপরে আছে কিনা? আছে। এখন আমাকে এই বর্গক্ষেত্রটার পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, মানে এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে, রাইট? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমার প্রয়োজন। এটা কি ব্যাসের প্রান্ত বিন্দু না? বলো। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক দরকার। এই বিন্দুতে x এর মান 3, y এর মান কত? x এর মান 3, y এর মান, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক 3, 5। এই বিন্দুটার স্থানাঙ্ক তুমি পেয়ে গেছো, রাইট? এই বিন্দুটা কত একক ডানে? কই, বাংলার 4 বললে তবে না, ইংরেজির 8। তাহলে এখান থেকে এইটুকু কত একক ডানে? 8 একক ডানে। তাহলে 8 একক ডানে মানে ভুজ বাড়বে। আর 3 থেকে 8 বাড়লে কত হয়? 11। 11, কোটি বাড়বে না, কোটি 5, কারণ উপর নিচে যায় না। পাইছো কিনা তুমি বলো? এবারে বলো, এই বিন্দুতে, এই বিন্দুর বামে না ডানে? বামে আসলে কি কমে? 8 একক বামে। তাহলে 3 থেকে 8 কমাই দিলে -5,5। তাহলে বলো কয়টা বৃত্ত আছে এখানে? একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু 3, 5 এবং 11, 5। এটাকে ব্যাস বিবেচনা করে বৃত্তের সমীকরণ বের করা সম্ভব কিনা? ব্যাসের প্রান্তবিন্দু তোমার একবার 3, 5, আরেকবার হচ্ছে 11, 5। ক্লিয়ার? আরেকবার কত? 3, 5 এবং -5, 5। তাহলে এখানে আরেকটা বৃত্তের সমীকরণ বের করা সম্ভব। তাহলে ব্যাসের প্রান্তবিন্দু পাইছো কিনা? তাহলে বৃত্তের সমীকরণ পারবা কিনা বাবু? বলো এ বাবা, ক্লিয়ার কিনা বলো দেখি ছেলেমেয়েরা কি বলে। এবার তোমরা কি বুঝলা? শ্রাবণী লিখেছে 11, 5 -5, 5। হ্যাঁ, বুঝছি। কি ক্লিয়ার? এই ভাই ভাবিরা, না সরি 14 গোষ্ঠী, কোনো আপত্তি আছে? তাহলে আমি জাস্ট ফিলিংসটা নেওয়া হচ্ছে এইভাবে যে কোনোভাবে অঙ্ক হতে পারে, রাইট? ব্যাসের প্রান্তবিন্দু কোনো না কোনোভাবে যদি বের করা যায় তাহলে বৃত্তের সমীকরণ বের করা সম্ভব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নাম পরে নেইসেম রিফাত, ক্লিয়ার বলবো না তাছাড়া। আশিকাতুল জান্নাত বৃষ্টি। তাহলে এরকমভাবে নিজেরা কিছু অঙ্ক নিজেরা বানিয়ে নিবা, রাইট? আমি এরকম অঙ্ক না দিয়ে আরও অন্যভাবে অঙ্ক দিতে পারি। তোমার দিতে পারি, মনে করো এরকম 3x + 4y, এটা কি একটা সরল লেখা না? তাহলে মোটামুটি -11 = 0। আমি যদি বললি যে একটা এই 4√2 দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট, 4√2 দিলাম না, অন্য কিছু দিলাম, 5√2 দিলাম, সমস্যা আছে? তাহলে 5√2, আমি এবার বললাম 5√2 দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের একটি শীর্ষবিন্দু এই রেখাস্থ 1, 2 বিন্দুতে অবস্থিত। এই রেখাস্থ বিপরীত শীর্ষটি এই রেখার উপরে অবস্থান করে। তাহলে ওই বর্গক্ষেত্রটির পরিবৃত্তের সমীকরণ কি হবে? এটা তোমাদের কাজ থাকলো। 4√2 না, কি দিলাম? 5√2 দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের, ঠিক আছে, বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষবিন্দু, একটি শীর্ষ এই রেখাস্থ 1, 2 বিন্দুতে অবস্থিত ও বিপরীত শীর্ষ ওই রেখাস্থই, বিপরীত শীর্ষ ওই রেখাস্থই প্রদত্ত রেখাস্থ। তাহলে বর্গটির পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। ডেফিনেটলি দুটো আসবে। তাহলে সেই ব্যাসের প্রান্তবিন্দু না জানলে তো আমি বৃত্তের সমীকরণ পারবো না, রাইট? তাহলে এই সরল রেখার উপরে একটা বিন্দু 1, 2, এটা আগে দেখে নেবা 1, 2 বিন্দুটা সরল রেখার উপরে আছে কিনা, 1, 2 দ্বারা সিদ্ধ করে কিনা। 3 আর 4 দেখুন 8, 11 - 11 ওই হিসাব করে তো দিয়েছি। তাহলে 1, 2 বিন্দুতে সিদ্ধ করে। এখন প্রশ্ন হচ্ছে এই সরল রেখাস্থ
মনে করো এই রেখাটার সমীকরণ তো মনে করো আর এরকম সোজা না, সোজা হলে না রে তুমি যোগ করে বিয়োগ করে করতে পারতা, ভুজ বারে কোটি বারে এরকম করে, কিন্তু এই সরলরেখার তো এক্স অক্ষের সমান্তরাল না, ওয়াই অক্ষের সমান্তরাল না, তাহলে এই জিনিসটাও শেখা উচিত, রাইট? তাহলে এই রেখাটা আসলে এইরকম অবস্থায় আছে, মনে করো এইরকম অবস্থায় আছে। তাহলে একটা বর্গক্ষেত্রের একটা শীর্ষবিন্দু এখানে আর একটা শীর্ষবিন্দু এখানে, এটাকে নিয়ে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তাহলে এই বর্গক্ষেত্রটার পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এটা কর্ণ। তাহলে এখানকার স্থানাঙ্ক দেওয়া আছে 1 2, তোমার এখানকার স্থানাঙ্ক এখন প্রয়োজন, রাইট? তাহলে এই স্থানাঙ্কটা বের করার জন্য তুমি কি করবে সেটা তোমরা নিজেরা ভাবে চিন্তা করো, না পারলে আগামী দিন এটা সলভ দিয়ে দেবো, ওকে? এবং খুবই সুন্দর একটা অঙ্ক, খুবই কিউট একটা অঙ্ক এটা, মানে কিউটের ডিব্বা যেটাকে বলা হয় আর কি, ঠিক আছে? ফারিয়া তানহা আমার নাম পড়া ছেড়ে দিয়েছেন। নীলুফার জাহান বৃত্তের পোলার সমীকরণ পড়াবো, সমস্যা নেই, কেবল তো বৃত্ত চ্যাপ্টার শুরু হইলো। তাহলে ওকে, ভালো থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। মেলা পড়াইলাম, যাও। বেশের প্রান্তবিন্দু কত হয় বের করা যায়? সমীকরণের যদি ব্যাসার্ধটি বের করা না যায় অবাস্তব আসে, তাহলে করে এখানে বৃত্তের সমীকরণ হলো